আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তো আজকে যাচ্ছি ব্যাংককের যে ইমিগ্রেশন অফিস আছে থাইল্যান্ডে, তো সেখানে যাচ্ছি আর কি। তার কারণটা হচ্ছে কি, আমি যে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিয়ে আসলাম, তো সেটাকে আবার রিএন্ট্রি করতে চাচ্ছি। আমি যদি ব্যাংকক থেকে বের হয়ে যাই যাতে আবার আসতে পারি এখানে, সেই জন্য আমি রিএন্ট্রি নিব। তার জন্য আমার যাওয়া লাগতেছে সেই ইমিগ্রেশন অফিসে। তো আপনাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে রাখছি, রিএন্ট্রি কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন সেটা এয়ারপোর্ট থেকে নেওয়া যায়। তো সেটা কখন নেওয়া যায়? যদি আপনারা এয়ারপোর্ট দিয়ে বের হন, যদি আপনারা বিমানে করে আবার এয়ারপোর্ট দিয়ে কোথাও যান, মানে বাংলাদেশে আসেন বা অন্য কোনো দেশে যান, সেই ক্ষেত্রে আপনারা এয়ারপোর্ট থেকে আবার রিএন্ট্রি নিতে পারবেন কিছু টাকার বিনিময়ে। কিন্তু আপনারা যদি বাই রোডে দেখা গেল, বাই রোডে আপনার কম্বোডিয়া গেলেন অথবা লাওসে গেলেন বা অন্য কোনো দেশে আপনার বাই রোডে গেলেন, তো সেক্ষেত্রে আপনার এয়ারপোর্ট থেকে রিএন্ট্রি দিবে না। কারণ রিএন্ট্রিটা নিতে হয় চেক ইনের পরে। আপনারা যখন বোর্ডিং পাস নেবেন, বোর্ডিং পাস নিয়ে যখন চেক ইন করে ভিতরে যাবেন, ইমিগ্রেশনে যখন দাঁড়াবেন, তার ইমিগ্রেশনের পাশে একটা কাউন্টার থেকে, সেখান থেকে রিএন্ট্রি নিতে হয়। তো সেই এয়ারপোর্টের থেকে কীভাবে রিএন্ট্রি দেবে সে একটা ভিডিও আমার একটা চ্যানেলে থাকবে, এই চ্যানেলে একটা ভিডিও থাকবে। কারণ আমি যখন কম্বোডিয়া যাব তখন আমি ওই রিএন্ট্রিটা আবার ওইখান থেকে নিব আর কি, যদি এখান থেকে নেওয়া না যায়। তো যাই হোক, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আমি যারা বাই রুটে যাবেন, ব্যাংকক ছেড়ে অন্য কোনো দেশে যাবেন বাই রুটে, সেক্ষেত্রে সেই ইমিগ্রেশনে যেতে হবে, যে সেখান থেকে আপনারা রিএন্ট্রি নিতে হবে। দর্শক, আমি আবার বলছি, যদি আপনারা বাই রুটে যান সেক্ষেত্রে কিন্তু ভাড়া অনেক কম লাগে। আপনারা ব্যাংকক থেকে যদি আপনার কম্বোডিয়া বাই রুটে যান, সেক্ষেত্রে 3-4 হাজার টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারবেন, বা লাওসে যদি যান 3-4 হাজার টাকা ভাড়া দিয়ে চলে যেতে পারবেন। তার জন্য আপনারা যদি আবার রিএন্ট্রি চান, যদি আবারও ব্যাক করতে চান থাইল্যান্ডে, সেক্ষেত্রে রিএন্ট্রি নিতে হবে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই জিনিসটা, যদি আপনারা অল্প খরচে 2-3টা দেশ ঘুরতে চান, তাহলে আপনারা এই পলিসিটা নিতে পারেন। এটার কারণটা হচ্ছে, আপনারা যদি এখান থেকে রিএন্ট্রি নেন, আপনার সিঙ্গেল এন্ট্রি বিষয়টাকে যদি রিএন্ট্রি নেওয়ার পরে আপনারা যদি এখান থেকে কম্বোডিয়া যান, তাহলে কিন্তু আপনারা অল্প খরচে কম্বোডিয়া যেতে পারতেছেন, আবার অল্প খরচে থাইল্যান্ড আবার আসতে পারতেছেন। আর এমনিতে আমাদের ঢাকার চাইতে যদি কম্বোডিয়ার কথা ভাবি, সেক্ষেত্রে 60-70 হাজার টাকা খরচ হয়ে যায়, 80 হাজার টাকা খরচ হয়ে যায়। তো আপনারা যদি এইভাবে যান, খরচটা কম হবে। তার জন্য আমি যাচ্ছি থাইল্যান্ড ইমিগ্রেশন অফিসে। আপনাদেরকে এই পুরো ভিডিওটা দেখাবো। আমি শুধু ডাইরেক্ট ইমিগ্রেশন যে আপনাদেরকে তথ্যটা দিয়ে দেবো তা না, আমি আপনাদেরকে ইমিগ্রেশন যেতে যেতে আশপাশে যা যা চোখের সামনে পড়ে সেগুলো আপনাদেরকে দেখাবো। পুরো একটা প্যাকেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
দিনের বেলা থাইল্যান্ডে কিন্তু প্রচণ্ড গরম থাকে। দিনের বেলা রাস্তাতে মানুষ খুব কম লোক বের হয়, কারণ রাস্তাতে মানুষ হেঁটে চলাচল করে না। যারা চলাচল করে তারা গাড়ি দিয়ে বা যে কোনো পরিবহন দিয়ে চলাচল করে। তো যাই হোক, আমার হেঁটে হেঁটে 2 কিলোমিটার যাওয়া লাগবে। তো যেতে যেতে রাস্তাঘাটে একটু একটু অংশ আপনাদেরকে দেখাতে দেখাতে যাব। তো আমি আবারও বলছি, আমি যাচ্ছি আজকে থাইল্যান্ড ইমিগ্রেশন অফিসে। আর সেই ইমিগ্রেশন অফিসটা হচ্ছে, আপনারা যদি এটা ঠিকানা জানতে চান তাহলে আপনারা লাগবেন গভর্নমেন্ট কমপ্লেক্স বিল্ডিং। গভর্নমেন্ট কমপ্লেক্স বিল্ডিং গুগলে সার্চ দিলে আপনারা এটা ঠিকানা পেয়ে যাবেন। তো এখানে আপনারা আসতে পারবেন। তো আমি আপনাদেরকে আবারও বলছি, যারা রিএন্ট্রি নিতে চান, আপনাদের সিঙ্গেল এন্ট্রি বিষয়টা দিয়ে তো যখন আসছেন তখন তো আপনার এটার ভ্যালু শেষ হয়ে গেছে। এইটা আপনি যদি এখন বের হয়ে যান, ওই বিষয়টা দিয়ে আর ঢুকতে পারবেন না। তো আপনি যদি এখন রিএন্ট্রি নিতে চান তাহলে আপনারা এই ইমিগ্রেশন অফিসে আসতে হবে। এখানে এসে আপনারা একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করে ছবি লাগে হয়তো বা এগুলো সব কিছু দিয়ে জমা দিলে তারা রিএন্ট্রি 1 মাসের জন্য আবার রিএন্ট্রি দিয়ে দেয়। 1 মাসের ভিতরে আপনি আবারও ঢুকতে পারবেন। 1 মাসের ভিতরে ঢুকতে পারবেন, কিন্তু একবার ঢুকলে কিন্তু 2 মাসের মেয়াদ দিয়ে দিবে আপনাদেরকে। আপনারা হয়তো অনেকে জানেন, থাইল্যান্ডে যদি আমরা ঢুকি, যখনই ঢুকি, ভিসার মেয়াদ থাকুক বা না থাকুক বা না থাকুক, ঢুকার পরে আমাদেরকে 2 মাসের এন্ট্রি পাস দিয়ে দেয়। তো দর্শক, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে এই হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার আসলাম। এখন এই যে মোড়টাতে আসছে, এই মোড়টা বাম দিয়ে আবার রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে আবার 1 কিলোমিটার। কিন্তু আপনারা চাইলে এখানে যদি একটু দাঁড়ান, আপনাদেরকে যে ইমিগ্রেশনের ফ্রি বাস আছে, ওপেন বাস, ফ্রি ওপেন বাসগুলো আছে, তারা হয়তো আপনাদেরকে এসে নিয়ে যাবে যদি আপনারা এখানে দাঁড়ায় থাকেন। তো সেটা হয়তো 10-15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা হইতে পারে। তো আমি আর আজকে দাঁড়াতে চাচ্ছি না। আমি যেহেতু আমার হয়তো আর 20 মিনিট লাগবে হেঁটে যেতে, আমি চলে যাবো হেঁটে হেঁটে। হয়তো বা আসার সময় আমি হয়তো বা ফ্রি বাসগুলোতে আসবো, তখন আমার হাতে সময় থাকবে, তখন ফ্রি বাসগুলোতে আসবো। তো আপনারা চাইলে এখানে দাঁড়ায় থাকলে আপনাদেরকে ফ্রি বাসে করে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাবে। কারণ এখান এই রাস্তাটা দিয়া ম্যাক্সিমাম যারা যায় তারা ইমিগ্রেশনে যায়, সেটা তারা বুঝে আর কি। তো ইমিগ্রেশনে কিন্তু প্রচুর লোক যায়, কারণ সারা পৃথিবীর লোক ইমিগ্রেশনে যায়। কারণ কি, তা ইমিগ্রেশনে অনেকে ভিসার জন্য যায়, অনেকে রিএন্ট্রির জন্য যায়। কারণ ভিসা আমাদেরকে, বাংলাদেশিদেরকে ভিসা দিবে না, যারা অন্য অন্য দেশের আছে তাদেরকে হয়তো ভিসা দেয়, কিন্তু আমাদেরকে রিএন্ট্রি দিবে আর কি।
অনেক বিল্ডিং আছে ওই জায়গায়। আমি অনেক প্রোডাক্টের দোকানও আছে, খাবার টাবারের দোকানও আছে। কারণ এখানকার যে আসলে এই ধরনের যে ইমিগ্রেশন অফিস বলেন, যে কোনো অফিস বলেন, সেটার আশপাশে যে অনেক কিছুই থাকে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। এখানে একটা ফুড কোর্ট আছে, সেই ফুড কোর্টের এরিয়াটা দেখানোর চেষ্টা করি। তার কারণ হচ্ছে ইমিগ্রেশনের ভিতরে ভিডিও করা নিষেধ, সেখানে ভিডিও করে আপনাদেরকে দেখানো যাবে না। তো এই যে ফুড কোর্টে কিন্তু অনেক ধরনের খাবার দাবার পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। থাইল্যান্ডের মানুষ কী ধরনের খাবার খায়, কেমন প্রাইস ইত্যাদি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিই। তো আমি যেভাবে এখানে ইমিগ্রেশন অফিসে আসলাম, যদি আপনারা রিএন্ট্রি নিতে চান, হ্যাঁ, যদি আপনারা বাই ইয়ারে চলে যান কোথাও, তাহলে এত কষ্ট করে এখানে আসতে হবে না, আপনারা সরাসরি এই এয়ারপোর্ট থেকে নিতে পারবেন। সেটা কীভাবে নেবেন সেটার একটা ভিডিও থাকবে আমার চ্যানেলে, আপনারা চ্যানেলে দেখতে পারবেন। আর যারা বাই রোডে এই দেশ থেকে বের হতে চান, অল্প খরচে কম্বোডিয়া বা লাওস দিতে চান, আবার ব্যাক করতে চান, তারা এখানে চলে আসবেন। এখান থেকে আপনারা রিএন্ট্রি নিয়ে নেবেন একদম সহজে, কোনো নাই, শুধু ফর্মটা ফিল আপ করতে হবে, আর যে খরচটা সেই খরচটা দেওয়া লাগবে, আর 1 কপি ছবি লাগবে। এই জমা দিলে আপনাদেরকে জমা দিয়ে আপনারা বসে থাকবেন, 2-3 ঘন্টা পরে আবার ডেলিভারি দিয়ে দিবে। সব নিউজ টিউজ নিয়ে আমি এখানে যে ঘুরতে আসলাম, আপনাদেরকে এখানকার যে খাবার দাবারের যে আইটেমগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন প্রাইস কিন্তু নিচে দেওয়া আছে, যদি ক্যামেরা তা স্পষ্ট আসে দেখতে পারেন। আর এখানে যে হিজাব পরা যারা থাকে না, তারা হচ্ছে মুসলমান। আপনাদেরকে আমি আরেকটা নিউজ দিই, ব্যাড নিউজ। এগুলা মানে একটা বাউতাবাজি। এই যে হিজাব পরে আছে ঠিক আছে, তো এখানে শরবত বিক্রি করতেছে। শরবতটা হারাম হালালে কি আছে? হিজাব পরে তুমি আমাদের জন্য মাছ ভাত মাংস এগুলো রাখো, হালাল খাবার এগুলো রাখো, এগুলো আমরা খাবো। শরবত কলার রুটি এগুলা কি হিজাব পরে ব্যস্ত হয়? থাইল্যান্ডে কিন্তু আমাদের এই যে কি বলে এই ধরনের হালাল খাবারের খুবই সংকট। হালাল খাবার মানে সচরাচর পাওয়া যায় না, কিন্তু এরকম অনেক মুসলিম পরিবার কিন্তু থাইল্যান্ডে আছে। হ্যাঁ, থাই মুসলিম কিন্তু অনেক পরিবার আছে, তারা এখানে বসবাস করে। কিন্তু তারা কী ধরনের খাবার খায় আমি জানি না, কিন্তু তারা কিন্তু চাইলে এই ধরনের হালাল রেস্টুরেন্ট খুলে রাখতে পারে আমাদের জন্য, আমরা কিন্তু এসে খেতে পারি। কিন্তু এরকম রেস্টুরেন্ট আছে হয়তো অনেক কম, আর কি সংখ্যায় অনেক কম। কিন্তু কিছু দেখি এরকম হিজাব পরে বসে থেকে কী বেছে, কলা রুটি বেছে। কলা রুটির মধ্যে হালাল হারামে কী আছে আমি এটা বুঝলাম না। অথবা যে একটু আগে দেখুন শরবত বেছে, দেখালো আমি মুসলিম, আমি হালাল শরবত বেশি, শরবতে হালাল হারাম কিছু আছে। তো যাই হোক দর্শক, এখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ফুড কোর্টটা অনেক সুন্দর, এটা ইমিগ্রেশনের পাশেই। আর এখানে অনেক ধরনের খাবার আছে, এগুলো আপনারা দেখে খাবেন।
হালাল হারাম দেখে যা কী খাবেন আপনারা, মানে শুধু দেখবেন পর্ক বা আমরা যেগুলো খাই সেগুলা সেই ধরনের খাবারগুলো এখানে আছে কিনা সেটা দেখে খাওয়া লাগবে আর কি। আবার মিষ্টি করে পর্কের মাংস খেয়ে ফেলেন না। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছেন উনি হিজাব পরা, উনিও মানে মুসলমান, বোঝা যাচ্ছে আর কি মুসলমান। তো উনি যে খাবারটা রাখছে দেখতে পারেন, খাবার এখানে ওইরকম কিছু না, হালকা পাতলা কিছু খাবার রাখছে, চাইলে খেতে পারেন এখান থেকে। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম, যারা এরকম মুসলিম পরিবার আছে তারা যদি বাংলা যে খাবার বলে যে ভাত মাছ, যেটা আমরা মাছের ভাতে বাঙালি, ওই টাইপের খাবার যদি রাখে, মানে তরকারি তরকারি আর ভাত যদি রাখতো তাহলে আমাদের জন্য বেটার হতো, আমরা মানে খেতে পারতাম। আর ওই যে স্ট্রিট ফুড টাইপের রাখে আর কি, স্ট্রিট ফুড টাইপের। তো যে এটা মুসলিম। তো যাই হোক দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর এই মুহূর্তে আমি আছি থাই ইমিগ্রেশন অফিসে। সেখান থেকে তার পাশে যে ফুড কোর্ট এরিয়া আছে সেখানে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এটা হলো বিফ দিয়া, এটা হলো হালাল আর কি। উনি যে হিজাব পরা আছে উনি বলছে এগুলো হালাল, 10 বাত করে প্রাইস। তো এটা নেওয়া যায়, আমি কয়েক পিস 2 পিস নিয়ে নেব। এই যে 10 বাত মানে 35 টাকা। আমি 2টা অর্ডার করলাম, 2টা আমাকে দিবে আর কি।
আছে, 50 বাত 60 বাত এরকম প্রাইস, একদম নিয়ে ইনস্ট্যান্ট খাওয়া যায় আর কি। আর এখানকার যে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখছি, এখানকার যে মার্কেটগুলা, সেই মার্কেটে কিন্তু শুধু এক টাইপের জিনিস পাওয়া যায় না, সব ধরনের। যেমন দেখেন এই পাশে খাবার আইটেম, এই পাশে আবার কাপড় চোপড়, খাবার কাপড় চোপড় ব্যাগ জুতা মোজা যা আছে সব একসাথে পাওয়া যায় এখানে। এসব দেশে সব কিছু একসাথেই পাওয়া যায়, এক মার্কেটে সব পাওয়া যায়।
আপনাকে 1 মাসের মেয়াদ দিয়ে দিবে, 1 মাসের ভিতরে আবার ঢুকতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কোনো মাংস নাই, এগুলো সব এই ভেজিটেবল দিয়ে এই রোলগুলো বানানো, তার জন্য আপনারা চাইলে এখান থেকে খেতে পারবেন। তো আমি 2টা অর্ডার করলাম, আমি 2টা নিয়ে নিব এখান থেকে ভেজিটেবল দিয়ে। এই যে এগুলা বিভিন্ন, এই যে মূলা দেওয়া আছে, বিভিন্ন বিভিন্ন রকম ভেজিটেবল, এগুলো আপনার মানে ভয়ের কিছু নাই। তো জেনে নেবেন আর কি, যদি মাংস থাকে সেক্ষেত্রে কিসের মাংস সেটা জেনে নিতে হয় আর কি। তো এটার ভিতরে কোনো মাংস নাই। তো দর্শক, আমি বিল্ডিংয়ের অফিস থেকে বের হয়ে গেলাম, এই যে মেন রাস্তা। আর এখানে কিন্তু এই যে অনেক ধরনের বাস কিন্তু এখানে আসে, তবে কোন বাসটা এখানে আসে সেটা তার আমরা জানি না। আপনারা যদি ওইভাবে জানতে পারেন যে এই বাসটা এখানে যাবে, সেক্ষেত্রে বাসেও আসতে পারেন, অথবা ট্রেনে আসতে পারেন, বা ট্যাক্সি করে আসতে পারেন। ট্যাক্সি করে আসতে টাকা বেশি লাগবে আর কি। তো এখন আমি ওয়েট করব, ওই যে ফ্রি বাস আছে সেই ফ্রি বাসের জন্য ওয়েট করব। ফ্রি বাসে করে আবার চলে যাব। জাস্ট একটু এখন আমার সময় আছে হাতে, আমি এখানে ওয়েট করবো। আপনাদেরকে দেখাবো যে ফ্রি বাসে কীভাবে যাওয়া যায় বা বাসটা কীরকম দেখতে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যে আরেকটা বাস, এটা কোন বাস জানি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে অনেক ধরনের বাসই কিন্তু আসে, আপনারা চাইলে বাসগুলো আপনারা দেখে নিতে হবে দর্শক। এই যে এটা কিন্তু ফ্রি বাস, হ্যাঁ, এই যে আমি বাসে করে যাব। ফ্রি বাসটা কিন্তু এটা কিন্তু অত্যন্ত সুন্দর খোলামেলা বাস, এটা সাইডে কোনো গ্লাস টাস নাই, শুধু উপরে একটা সানি দেওয়া আছে, আর সাইডে একদম ফ্রি। খুবই সুন্দর একটা পরিবহন এটা। আপনারা চাইলে এই পরিবহনে ফ্রিতে ওই যে মুর পর্যন্ত যেতে পারেন এখান থেকে 1 কিলোমিটার।
তো দর্শক, এই যে আমরা একদম মূলে চলে আসলাম। শুধু আমি না, আমার সাথে আরও অনেকেই ছিল। তো আমাদেরকে 1 কিলোমিটার রাস্তা এখানে এনে নামাই দিল। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি, আমাদেরকে আসার সময় তো উনি মাঝখানে এসে বামে একটা রাস্তা গেছে, ওই দিক দিয়েও আবার চলে গেছিলো। ওইখানে যাওয়ার পরে এখানে আরেকটা এরকম সেম আরেকটা বিল্ডিং আছে। ওটা কিসের বিল্ডিং, কিসের অফিস আমি জানি না। এরকম যেই বিল্ডিংটাতে আমরা ঢুকতাম সেম বিল্ডিং এর একটা ওইটা, ওইখানে কিছু লোক নামিয়ে দিল, কিছু লোক আবার এখান থেকে উঠাইলো, ওটাই আবার এখানে নিয়ে আসলো আমাদেরকে। আর এরকম বিল্ডিং আর একটা নতুন হইতেছে আর কি, দেখলাম। তো এখানে এই যে, তো যাই হোক, এখন আমি চলে যাব এখান থেকে হয়তো বা আবার হেঁটে হেঁটে যেতে হবে ওই যে ট্রেন স্টেশনে, সেখান থেকে আমি আবার ট্রেনে করে যাব। তো যেতে যেতে রাস্তার কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি ধৈর্য থাকে, যদি আর একটু দেখতে চান দেখতে পারেন, আর কিছু দেখতে পারবেন হয়তো বা যাওয়ার সময়। এই মেয়েদেরকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমি যদি আমার যে গন্তব্যস্থান প্রায় 30 কিলোমিটার এখন দূর, সেখানে কি বাসে করে যাওয়া যাবে কিনা, তারা চিনে কিনা। তো তারা ওইভাবে বলতে পারলো না যে এত দূরে তো বাসে করে কীভাবে যাবেন, কোন বাসে যাবেন সেটা ওরা বলতে পারলো না। ওরা বললো ট্যাক্সিতে যাবেন কিনা, ট্যাক্সি আমরা ভাড়া করে দিই। আমি বললাম না, ট্যাক্সিতে যাব না, ট্যাক্সি অনেকটা ভাড়া নেবে। তো দর্শক, আপনাদেরকে এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো, আমরা যে ফ্রি ওয়াইফাই ইউজ করি ইয়েতে এয়ারপোর্টে, সেটা কিন্তু এই লেখাটা থাকে। তার জন্য আমি দেখালাম এই বিল্ডিংটা এখানেই, বিল্ডিংটা আমি আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, তার জন্য আমি দেখাচ্ছি যেটা আমরা এই লেখাটাই আসে আমরা যখন ফ্রি ওয়াইফাই এয়ারপোর্টে যখন আমরা চার্জ দিই। দর্শক, এখানে ভিডিওটা দুইটা কারণে, এই জায়গাটা অত্যন্ত সুন্দর, যে পুষ্করিণীটা খুবই সুন্দর। আর যে ওই বিল্ডিংটা যেটা বলছিলাম, ইন্টারনেটের যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে, ওই যে বিল্ডিংটা পিছনে। আর জায়গাটা বিশেষ করে অত্যন্ত সুন্দর একটা জায়গা, ঝর্ণা পানি আছে এই জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। দর্শক, আরেকটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করা। থাইল্যান্ডে যারা অনেক বড় বড় বিল্ডিং আছে, প্রচুর বড় বড় বিল্ডিং আছে, তো যাদের আছে অনেক কিছুই আছে, যাদের নাই দেখেন, তারা এই ডুবার মধ্যে এরকম ঘর উঠায় থাকে। এই ডুবাতে কিন্তু ময়লা পানিতে কিন্তু কুমির থাকে। আমি একদিন একটা জায়গায় গেছিলাম, একটা বস্তিতে গেছিলাম ভিডিও করতে, সেখানে দেখলাম কুমির, আমি দেখে ভয় পাই গেছি। তো ওই যে এখানেও কিন্তু একটা কুমির দেখা যাচ্ছে, দেখেন এই যে নিচে আমি এই যে ভিডিওটা জুম করলাম, এই যে একটা কুমির। তো এই হচ্ছে এই ডুবাতে কুমির থাকে, কুমিরের ডুবাতে এই যে গরিব মানুষগুলো বসবাস করে। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, থাইল্যান্ডে এত একটা ধনী একটা দেশ, এত বড় বড় বিল্ডিং, তার পাশাপাশি যারা গরিব আছে তারা কিন্তু খুবই অসহায়। তারা এই যে এইভাবে ডুবার উপরে ঘর বানায় তারা বসবাস করে, আর সাথে নিচে থাকে কুমির। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা আর বড় করবো না, আমি শেষ পর্যন্তই আপনাদেরকে এই গরিবদের কিছু সিন দেখালাম, থাইল্যান্ডের গরিবদের, তারা কত কষ্টে না বসবাস করে। তো সবাই ভালো থাকবেন দর্শক, আমি এই পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ জানালাম আবারও।